সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রেক্ষাপট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের চারপাশে যে স্বাভাবিক জগৎ রয়েছে, সে জগতের বাইরেও রয়েছে একটি অন্ধকার জগৎ, যে জগতের আইন হলো শক্তি আর সন্ত্রাস। অস্ত্র আর অপরাধ হলো সে জগতের নিয়ম, অপরাধীরাই হলো সে জগতের বাসিন্দা। এই অন্ধকার জগৎ আমাদের স্বাভাবিক জীবনকে করে তুলেছে অস্থির এবং অতিষ্ঠ। পাতাল লোকের ক্ষমতাবানদের কাছে অসহায় হয়ে পড়ি আমরা। দেখতে পাচ্ছি ডাকাতি, ছিনতাই, কিন্তু এখন পর্যন্ত তো আইন শৃঙ্খলা বাহিনী ওরকম ভূমিকা পালন করতেছে না। তারা দায় ছাড়া দায়িত্ব পালন করতে, এটা আমাদের জন্য অবশ্যই জরুরি। বাঙালি আতঙ্ক আছে বিভিন্ন কারণে আছে। নিরাপদ না, মানে নিরাপদ কম বোধ হয় আগের চেয়ে। এখন দেশের আইন শৃঙ্খলা অবস্থাটা খুব অবনতি, যেখানে সেখানে কিছু হতে পারে, হাইজাক হতে পারে, আপনার টাকা পয়সা। তোর যার মূল্য তার। এই এলাকার ভিতরে একজন দেখা যাচ্ছে যার জোর আছে, তার পিছনে 10 জন ঘোরে, সে এটা হ্যাডাম বনে যায়, অনেক কিছু হয়। এখন তাদেরকে কর দিয়ে আমাদের মতন সাধারণ মানুষ চলতে হয়। এবারের পর্বে আমরা সেই অন্ধকার জগতের খোঁজ নেব। আমাদের অনুসন্ধানে দেখব বর্তমানে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডের কি অবস্থা, কিভাবে আবার অশান্ত হয়ে উঠেছে আন্ডারওয়ার্ল্ড। চলুন দেখি কি হচ্ছে পাতাল লোকে। গন্তব্য নরসিংদীর ঘোড়াশাল। সবুজে ঢাকা গ্রামীণ প্রকৃতির পথ ধরে প্রেক্ষাপট। ঘোড়াশালের ঘোড়া চত্বরের বাম পাশের পথ ধরে যেতেই চোখে পড়ে একজন জিন্দা অলির মাজার। এলাকাবাসীর কাছে এখানকার জিন্দা অলি খেলাফতপ্রাপ্ত খলিফা একটি মাজার। এটি কৌতূহলী মন নিয়ে এলাকাবাসীর সাথে অনেক কথা হয় প্রেক্ষাপটের। আমরাও গল্প করতে থাকি। দর্শক, আপনারা হয়তো ভাবছেন আমাদের এবারের পর্ব মাজার বা পীর নিয়ে। না, অনুসন্ধানের শুরুতেই যেই মাজারের সন্ধানে আমরা, তার কৌতূহলের ইতি টানব শেষ দিকে। আগে যেতে চাই আন্ডারওয়ার্ল্ড জগতে। ভারত উপমহাদেশে একটি নাম দাউদ ইব্রাহিম, যার অপরাধ রাজত্ব পুরো এশিয়া জুড়ে। ক্রীড়াঙ্গনে জুয়া, রিয়েল এস্টেট, মাদক, সিনেমা জগৎ থেকে শুরু করে বড় বড় ব্যবসায় রয়েছে তার আধিপত্য। সেই দাউদ ইব্রাহিম এখনও বিশ্বের সামনে অদৃশ্য। তবে সায়েম, রাজন, ছোট শাকিল থেকে বর্তমানে লরেন্স, বিষ্ণু, যাদের কেউই মাফিয়া আন্ডারওয়ার্ল্ডের এই সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের রেকর্ড ছুঁতে পারেনি। যেখানে দাউদ ইব্রাহিমের গুরু হাজি মাস্তান পর্যন্ত দাউদের বশ্যতার শিকার, বাংলাদেশের অপরাধ জগৎ সে তুলনায় অনেক ছোট পরিসরে। 1941 সালের পর থেকেই অন্ধকার জগতে আধিপত্য দ্বন্দ্ব হয়েছে, অস্থির হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি। বাংলাদেশের অপরাধ জগতের একটি বড় বৈশিষ্ট্য হল অপরাধী বা আন্ডারওয়ার্ল্ড রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় বেড়ে ওঠে। ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হয় আন্ডারওয়ার্ল্ড। আসলে আমরা ক্রাইমটা তখনই করি যে আমরা চেষ্টা করি বোঝার যে কোন ধরনের ক্রাইম এবং ক্রাইম করার পরে সিচুয়েশনটা আমার জন্য কি হবে। আমার মাথায় যদি এটা থাকে যে আমাকে আবার জেলে যেতে হবে বা আমি কোনো ধরনের পানিশমেন্টের মুখোমুখি হব, তখন কিন্তু আমি ক্রাইমটা করার আগে 2বার 5বার হলেও চিন্তা করব যে এই ক্রাইমটা আমি করব কিনা। যেহেতু তারা আসলে ওই স্টেজটা পার হয়ে আসছে, তারা এখন আরও বেশি ভয়াবহ রূপে আসলে এই ধরনের ক্রাইমগুলো করবে। কারণ তারা ভাবতেছে যে এখন আমরা যে একটা রাজনৈতিক ছত্রছায়ায় বা এই যে চাঁদাবাজি করে পার পেয়ে যাওয়া হচ্ছে, অনেক সময় আমরা দেখছি যে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করার পরেও অনেক রাজনৈতিক দলের লোকজন হচ্ছে পুলিশ স্টেশনে গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছে। তো তাদের এইটা চিন্তা থাকবে যে আমি যদি ধরা পড়েও যাই বা আমি যদি কোনো ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস করার কারণে বা কোনো ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করার কারণে আমি যদি অ্যারেস্টও হই, আমার হয়তো বা সর্বোচ্চ 6 ঘন্টা, 1 দিন, 2 দিন লাগবে আমার ওখান থেকে বের হয়ে আসতে। আন্ডারওয়ার্ল্ডের জীবনচক্র অনেকটা এরকম। এলাকার স্থানীয় প্রভাবশালীর ছত্রছায়া লাভ, প্রভাবশালীদের হাতিয়ার হয়ে খুন, দখল, চাঁদাবাজি। এলাকা নিয়ন্ত্রণে লোকবল সংগ্রহ, প্রভাবশালীর হয়ে রাজনৈতিক নেতার আশ্রয় লাভ।
রাজনীতির মাঠ নিয়ন্ত্রণে বিরোধী পক্ষের সদস্য খুন, অস্ত্র ব্যবসা ও অস্ত্র মজুদ রাখা, প্রশাসনের সাথে অর্থের বিনিময়ে সুবিধা লাভ, রাজনৈতিক ছত্রছায়ায় অপরাধ তৎপরতা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময়ে আসলে এই ধরনের বড় বড় সন্ত্রাসী কার্যক্রম বা সন্ত্রাসীরা পলিটিক্যাল পার্টিসগুলো আছে যারা বড় বড় রাজনৈতিক দল আছে তাদের সাথে একটা অ্যালায়েন্স করার চেষ্টা করে। এটা থিওরিটিক্যালি এক্সপ্লেনেশন করা যায়। যেমন আমরা বিভিন্ন সময় দেখি যে করাপ্ট অফিসিয়াল, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং মাঠে যারা কাজ করে, কিশোর গ্যাং বলেন বা মাঠে যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে, এই তিন পক্ষের সাথে একটা অ্যালায়েন্স থাকে, যাদের আবার কম্বিনেশন থাকে পুলিশ বা ল এনফোর্সমেন্ট এজেন্সির সাথে। এই চক্রের মধ্যেই আসলে ঘুরতে থাকে ক্রিমিনাল অ্যাক্টিভিটিগুলো। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের ধারায় অন্ধকার জগতেও শুরু হয়েছে পরিবর্তন। অপরাধীদের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের স্নায়ুযুদ্ধ শুরু হয়েছে আন্ডারওয়ার্ল্ডে। অনেক শীর্ষ সন্ত্রাসী কারাগার থেকে বেরিয়েছে, অনেকে পালিয়েছে। ফলে বাংলাদেশের আন্ডারওয়ার্ল্ডে শুরু হয়েছে নতুন অস্থিরতা। যে কোনো সময় তা হয়ে উঠতে পারে অশান্ত। অপরাধের ধরন এবং প্রকৃতি যেহেতু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে, এখানে শীর্ষ সন্ত্রাসীদের বর্তমান যে তাদের যে কর্মপরিচালনার যে ধারাটা, এখানেও আমরা একটা পরিবর্তন দেখতে পাচ্ছি। এই পরিবর্তনটা হচ্ছে যে তারা হয়তো সরাসরি সম্মুখে আসছে না, কিন্তু অন গ্রাউন্ড তাদের হয়ে কাজ করছে বিভিন্ন কিশোর গ্যাং, এবং এগুলো সবগুলো হচ্ছে এলাকাভিত্তিক। প্রত্যেকটা এলাকাতে তাদের যে নিজস্ব দখলদারিত্ব, তাদের নিজস্ব যে প্রেশার, সেটা ক্রিয়েট করে রাখার জন্য তারা এই কিশোর গ্যাংকে ব্যবহার করছে। এবং আপনারা যদি খেয়াল করেন, রিসেন্টলি র্যাব আমরা আমাদের গোয়েন্দা তৎপরতার মাধ্যমে সারা দেশে যে সমস্ত কিশোর গ্যাংগুলো কাজ করছে তাদেরকে আমরা নজরদারিতে রেখেছি, এবং আমরা চেষ্টা করছি যে যথোপযুক্ত তথ্য প্রমাণ সহ তাদেরকে যাতে আমরা আটক করতে পারি এবং অপরাধ কর্মে লিপ্ত হওয়া থেকে প্রতিহত করতে পারি। এই অস্থিরতায় বহিঃপ্রকাশ হল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি। একের পর এক ছিনতাই, চাঁদাবাজি, নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর নেপথ্যে আন্ডারওয়ার্ল্ডের কর্তৃত্ব ও নতুন করে দখলের লড়াই। আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের অপরাধ জগতের নানান কর্মকাণ্ড নিয়ে আমরা অনুসন্ধান করেছি। জোন ভাগ করে দেখাবো ঢাকার আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীদের রাজত্বের শেষ অবস্থা। 70 কিংবা 80 দশকের আন্ডারওয়ার্ল্ডের গল্প হয়তো অনেকের কাছেই পুরাতন। আমি তো মরে যাওয়ার সঙ্গে সঙ্গে পড়ে যাবে কান্নাকাটির ভিড়, সবার মরে দিতে মাটি হইবে অস্থির। কিন্তু সেই দশকগুলোতে যাদের বিচরণ ছিল অপরাধ জগতে, তাদের মধ্যে দুর্ধর্ষ সন্ত্রাসী ইন্দু, গালকাটা কামাল, ইমরান থেকে সুইডেন আসলাম, পিচ্চি হান্নান, কালা জাহাঙ্গীর, বিকাশ, কিলার আব্বাস, টিটন, ফ্রিডম রাসু, তাজ, ফ্রিডম মুরাদ, সুব্রত বাইন, ফ্রিডম সোহেল, চিটার জিসান, পিচ্চি হেলাল, মোল্লা মাসুদ অন্যতম, যাদের কেউ কেউ 1.5 থেকে 2 যুগের কাছাকাছি জেল জীবন কাটিয়েছে। 2024 সাল, ঢাকার কাশিমপুর কারাগারের প্রধান ফটকে জড়ো হতে থাকে তার অনুসারীরা। তিনি ফ্রিডম সোহেল। আগের রূপে অপরাধ সাম্রাজ্য সাজাতে কারা ফটক থেকেই শতাধিক অনুসারী নিয়ে রাজপথে ফুল ছিটিয়ে জানান দেন, ফ্রিডম সোহেল আসছে, রাজপথ কাঁপছে। নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফ্রিডম সোহেলের মতো এভাবেই কারাগার থেকে মুক্ত হন সন্ত্রাসী থেকে আন্ডারওয়ার্ল্ডের অনেক ডন, যাদের অনেকেই জামিনে মুক্ত হয়ে থেমে নেই তাদের অপরাধ কর্মকাণ্ড। অবশ্যই আমাদের নজরদারিতে আছে এবং সার্বক্ষণিকভাবে আমরা চেষ্টা করছি এই তথ্যগুলো সংগ্রহ করার জন্য, এবং কাউকে গ্রেফতার করতে হলে, আইনের আওতায় আনতে হলে যে বেসিক ফ্রেমওয়ার্ক আছে, যে আইনের অবকাঠামো মেনে যেভাবে করতে হয়, আমাদের সেই প্রচেষ্টাটা চালু আছে। এটা এমন না যে আজকে এখনই সবাইকে গ্রেফতার করে ফেলা সম্ভব, এটা আপনারাও বুঝেন, আমরাও বুঝি। তো
আইনের ভেতরে থেকে যতটুকু করা সম্ভব র্যাব ইনশাল্লাহ প্রচেষ্টা চালিয়ে যাবে। নতুন করে সাজিয়েছে তাদের অপরাধের জাল। এলাকার সমাজসেবা করে কেউ নাম লেখাচ্ছে নতুন রূপে, আবার কেউ এলাকার আধিপত্য ফিরে পেতে করেছে হত্যাকাণ্ড। কেউ বা রাজনীতিতে নাম লেখাতে ছুটছেন রাজনৈতিক নেতাদের কাছে। এই শীর্ষ সন্ত্রাসীরা কোন আইনের আন্ডারে বা কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে আসলে তারা প্রিজন থেকে বেরিয়ে আসলেন? নিশ্চয়ই এটা তো আমরা যেহেতু একটা গণতান্ত্রিক দেশ, আমাদের এখানে সংবিধান রয়েছে, প্রিজন অ্যাক্ট আছে, তাহলে কোন প্রক্রিয়ার মাধ্যমে তারা কি জামিন নিয়ে বের হলো, তারা কোন প্রসেসে তারা আসলে বাইরে বেরিয়ে আসলো? প্রথমে আমাদের আসলে ওই জায়গাগুলো খতিয়ে দেখা দরকার, শুধু মানে মিডিয়া কর্মীদের না, আমরা যারা গবেষণা করছি এসব বিষয় নিয়ে, ল এনফোর্সমেন্ট এজেন্সিজ আছে, আমাদের বিচার ব্যবস্থা আসলে কিভাবে চলছে এটাকে একেবারে মানে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া যে এই যে এত বড় বড় শীর্ষ সন্ত্রাসীরা যাদের অনেক নামে ডাকা হয়, তাদের অনেক ধরনের ফাইল আছে, আসলে তারা কোন ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে তারা হচ্ছে প্রিজনে গিয়েছেন, তো এগুলো সব খতিয়ে দেখা উচিত। এবং এটার ফলে যেটা হয়েছে যে এটা একটা কোন একটা ফর্মাল প্রক্রিয়া বা কি বলে রীতিসিদ্ধ প্রসেসের মাধ্যমে তো সেটা হয় নাই, এটা একটা নেগেটিভ এক্সাম্পল হিসেবে কিন্তু আমাদের ইতিহাসে একটা রয়ে গেল। এসব সন্ত্রাসীদের আদ্যপ্রান্ত জানতে আমরা যেতে চাই কিভাবে এরা অপরাধ রাজত্ব কায়েমে মরিয়া সেদিকে। রাজধানীর কয়েকটি জোন ভাগ করেছে প্রেক্ষাপট, যার নিয়ন্ত্রণ নিয়েছে আন্ডারওয়ার্ল্ডের এসব সন্ত্রাসীরা। সুইডেন আসলাম, ফার্মগেট, কারওয়ান বাজার এলাকা, পিচ্চি হেলাল, নিউ মার্কেট, মোহাম্মদপুর ধানমন্ডি, জিসান ওরফে চিটার জিসান, গুলশান, বাড্ডা, রামপুরা, সুব্রত বাইন বর্তমানে কারাবন্দি থেকেও তার ক্যাডার বাহিনীর নিয়ন্ত্রণে মগবাজার, বাংলা মোটর, 7 রাস্তা, কিলার আব্বাস, মিরপুর মাজার রোড, ভাসানটেক, মাটিকাটা এলাকা, তাজ, কাফরুল, পল্লবী, ফ্রিডম রাসু, মগবাজার, মালিবাগ, ইস্কাটন সহ রমনা এলাকা, টিটন, ঝিগাতলা, হাজারিবাগ, লালবাগ এলাকা। মোল্লা মাসুদ বর্তমানে কারাবন্দি, ক্যাডার দিয়ে নিয়ন্ত্রণ করছে মুগদা, কমলাপুর, টিটিপাড়া, গোপীবাগ এলাকা। ফ্রিডম মুরাদ মানিক, খিলগাঁও, বাসাবো, শাহজাহানপুর। শীর্ষ সন্ত্রাসী বা অভ্যাসগত অপরাধী যেই নামে আমরা বলি না কেন, অপরাধীদের ক্ষেত্রে তারা যেন এই অপরাধ কর্মকাণ্ডে জড়াতে না পারে সেই জন্য আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। তাছাড়া যারা বিভিন্ন মামলার আসামি, তারপরে যাদের নামে ওয়ারেন্ট রয়েছে, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের যে নিয়মিত কার্যক্রম সেটা অব্যাহত আছে। রাজধানীর তেজগাঁও এলাকা, তেজকুনি বাজার এলাকায় এখনও মানুষের কাছে আতঙ্ক একটি নাম, সুইডেন আসলাম। তার বাসার সন্ধানে গেলে বাসিন্দাদের চোখে মুখে ভয়। কাচের বোতল দিয়ে বাপ্পি নামের এক যুবককে আঘাতের পর 1987 সালে পূর্ব রাজারবাজারের নাজনীন স্কুলে কিশোর শাকিলকে হত্যার মধ্য দিয়ে নাম লেখান সন্ত্রাসী খাতায়। এরপর থেকে সুইডেন আসলামের সন্ত্রাসী জগতে আধিপত্য নিয়ে আর পেছনে তাকাতে হয়নি। একের পর এক আতঙ্ক আর অপরাধে নাম আসে আসলামের। একে একে ডজনের বেশি মামলার আসামি হয়ে 27 বছর পর 2024 সালে কাশিমপুর কারাগার থেকে মুক্ত হন আলোচিত এই সন্ত্রাসী। রাজধানীর ইন্দিরা রোডের বাসায় আমাদের অনুসন্ধান, কথা বলার চেষ্টা করা হয় সুইডেন আসলামের সাথে। যেতে পথেই আমাদের বাধা। জেল জীবন থেকে নিজেকে ফিরিয়ে আনার ঘোষণা দিলেও থেমে নেই তার চাঁদাবাজি, দখলদারিত্ব। এমনকি রাজনৈতিক দলে নিজের জায়গা না করালেও তার দ্বিতীয় স্ত্রী আয়েশাকে আনতে চান রাজনীতির মাঠে। তেজগাঁও জোনে যার নিয়ন্ত্রণে রয়েছে কিশোর গ্যাং, আদালতে হাজিরা না দিয়েও সুইডেন আসলামের বিরুদ্ধে গালিব মার্ডারের প্রক্রিয়া কিভাবে চলছে। আরেক সন্ত্রাসী কিলার আব্বাস, মিরপুর এলাকা জুড়ে রয়েছে যার আধিপত্য। মিরপুরের গার্মেন্টস ব্যবসার সাথে যারা জড়িত তাদের কাছে এখনও আতঙ্কের নাম কিলার আব্বাস। অপরাধ সাম্রাজ্যের টাকা দিয়ে গড়েছেন সম্পদের পাহাড়। মিরপুরের আদর্শপল্লী এলাকা ঢুকতেই চোখে পড়ে স্কুলের নামের নিচে লেখা এই সন্ত্রাসীর নাম, আব্বাস আলী। পাশের ভবনের দেয়ালে জায়গা করে নিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে শুরু করে
ডিশ কেবল ইন্টারনেট ব্যবসার সাইনবোর্ড, যার মালিকানা নিজ আত্মীয়দের দিয়ে রাখলেও এর প্রকৃত মালিক কিলার আব্বাস। বর্তমানে ব্যাংকক থেকে নিয়ন্ত্রণ করছে তার এসব রাজত্ব। হাবিবুর রহমান তাজ কালা জাহাঙ্গীরের রাইট হ্যান্ড হয়ে কাজ করে খুনের আসামি একাধিক। বর্তমানে ব্যাংকক থেকে পল্লবী কাফরুল এলাকার ইন্টারনেট, সিলিন্ডার গ্যাস, ফুটপাত দখল তার নিয়ন্ত্রণে। এই প্রতিষ্ঠানটি তাজের, যা দেখভাল করছে তারই ছোট ভাই। এদিকে শীর্ষ সন্ত্রাসী টিটন সহ তার 3 কর্মী মামুন, সুজন ও রাজনের নামে বিদেশি অস্ত্রসহ এক ব্যবসায়ীকে হুমকি দেওয়ার অভিযোগে মামলা হয়েছে হাজারীবাগ থানায়, যার কাগজ আছে প্রেক্ষাপটের কাছে। রাজধানীতে এসব অপরাধের একটি সাম্রাজ্য গড়ে উঠেছিল মতিঝিল ব্যাংক পাড়াতে। এক পর্যায়ে শুরু হয় ক্যাসিনো বিরোধী অভিযান। এরপর থেকে থমকে যায় অপরাধে সাম্রাজ্যের কালো টাকা। মামলায় জামিন থাকলেও প্রয়োজন হয় না আদালতে যাবার। আইনি সকল কর্মকাণ্ড আইনজীবী দিয়েই করে ফেলেন আন্ডারওয়ার্ল্ডের এসব সন্ত্রাসীরা। আমরা দেখতে চাই এসব সন্ত্রাসীদের কার কি রাজনৈতিক পরিচয়, যাদের আশ্রয়ে এখনও আড়ালে থেকে কাজ করছেন আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসীরা। এ নিয়ে কথা হয় পিচ্চি হেলালের ভাইয়ের সাথে। আর সে যখন জেল থেকে বের হয়েছে, সে সরকারের হয়েই বেরিয়ে, মানে আইনগত যে প্রক্রিয়াগুলো শেষ করে বেরিয়েছে। হেলাল একটা নাম, সেই নামটা অনেকে ইউজ করতে পারে। সেটা কেউ পজিটিভলি ইউজ করে, কেউ নেগেটিভ। আমি দীপু কখনো তার নাম ইউজ করি না কোথাও। সময় হলো বিরতির, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। রাজধানীর মগবাজার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের প্রধান হাতিয়ার ফ্র্যাকচার গ্যাংয়ের প্রধান বিপুকে রক্তাক্ত করে একটি কিশোর গ্যাং গ্রুপ। সুব্রত বাইনের ক্যাশিয়ার মন্টু ও চান্দি মাসুমকে নিয়ে এলাকায় অস্ত্রের মহড়া দেয়াকে কেন্দ্র করে দুবাইতে পলাতক চিটার জিসানের নেতৃত্বে চলে এই মারামারি, যার নেতৃত্ব দেয় উজ্জ্বল বাহিনী ও রিকির কিশোর গ্যাং। এদিকে রাজধানীর বাড্ডায় এক রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে গুলি করে হত্যার ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে দেখা যায় কিশোর বয়সী 2 জন এসে গুলি করে, যার নেতৃত্বের আড়ালে ছিল রবিন, মাহবুব ও ডালিম। পুরো রাজধানী জুড়ে গড়ে উঠেছে 2 শতাধিক কিশোর গ্যাং। এর উদাহরণস্বরূপ বলতে পারি, মোহাম্মদপুরে যদি আপনারা দেখেন, টঙ্গীতে দেখেন, র্যাবের যে সাম্প্রতিক সাফল্যগুলো আছে, এগুলো কিন্তু এর উদাহরণ হিসেবে বলা যায়। আমরা মোহাম্মদপুরের কবজিকাটা গ্রুপ, তার সহযোগী টুন্ডাবাবু, আর আয়শা গ্রুপ, এরকম মিরপুরের যে গ্রুপ আছে, সবখানেই দেখা যাচ্ছে যে কিশোর গ্যাং যারা সামনে আসছে, তাদেরকে দমন করতে পারলে অপরাধ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে বলে মনে হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন অভিযানে দেখা যায় দেশীয় অস্ত্র নিয়ে সবচেয়ে বেশি আটক হয়েছে মোহাম্মদপুর জোনে, যেখানে এসব কিশোর গ্যাং কাজ করে থাকে পিচ্চি হেলালের হয়ে। আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীদের নিয়ে যারা চিহ্নিত, তাদের মধ্যে নতুন করে যোগ দিয়েছে কিশোর গ্যাং আতঙ্ক। রাজধানীর অপরাধ কর্মকাণ্ডের বড় একটি অংশকে নিয়ন্ত্রণ করছে এসব কিশোর গ্যাং। কিশোর গ্যাং প্রত্যেকটা অঞ্চলেই নূতন নূতন কিশোর গ্যাংয়ের তৈরি হইতেছে, যেটা সমাজের মানুষের উপরে বিশৃঙ্খলা তৈরি করতেছে। এদেরকে সমূলে নির্মূল করতে হলে যেরকম মিডিয়ার দরকার আছে, প্রশাসনের দরকার আছে, সমস্ত কিছুই এখন অনুপস্থিত রয়েছে। আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আমরা সামাজিকভাবে তাদের স্টেপ নিয়েছিলাম যে তাদেরকে নির্মূল করব, কিন্তু আমরা দেখা যায় অনেকে ধরছি, ধরার পরে হয়তো প্রশাসনের হাতে দিছি, আমরা বাড়ি ফেরার আগে দেখি ওরা বাড়িতে চলে গেছে গা। আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে আমরা কিশোর গ্যাংয়ের বেশ কিছু সদস্যকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং এই প্রক্রিয়াটা অব্যাহত রয়েছে। আর যারাই যে নামে তাদের প্রভাব বিস্তার করার চেষ্টা করুক না কেন, যেখানে তাদের কথা এসেছে, প্রসঙ্গ এসেছে, সেখানে কিন্তু আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। তার ফলশ্রুতিতে কিন্তু সাম্প্রতিক সময়ে বিভিন্ন ক্ষেত্রে তাদের যে পদচারণা ছিল সেগুলো কিন্তু অনেকাংশে কমে এসেছে। কিশোর অপরাধ থেকে এ সময় বড় সন্ত্রাসী, এরপর নাম লেখান আন্ডারওয়ার্ল্ড জগতে।
যারা ছোট ছোট আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় কিশোর গ্যাং রয়েছে, তাদেরকেও তারা অ্যাক্টিভ করে তুলছে এবং তারাও তাদের ছত্রছায়ায় আরও মোটিভেটেড হচ্ছে, ইনফ্লুয়েসড হচ্ছে তাদের দ্বারা, যে তারা এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটিসে যুক্ত হবে। যেখানে আমরা যতগুলো অপরাধ সংগঠনের ইনফরমেশন পাচ্ছি বা আমাদের গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে পারছি, কোনো একটা ইনফরমেশনকে আমরা তুচ্ছ ভেবে উড়িয়ে দিচ্ছি না। আমরা চেষ্টা করছি এটার ব্যাকগ্রাউন্ডের যতটুকু সম্ভব তথ্য উপাত্ত সংগ্রহ করা, প্রমাণ সংগ্রহ করা, এবং যেখানে আমরা একেবারে সঠিক তথ্য উপাত্ত প্রমাণ হাতে নাতে পাচ্ছি সেখানে আমরা আমাদের একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার চেষ্টা করছি। এবং এইটা আপনারা, আমি বিশ্বাস করি যে আপনারা হয়তো আরও সামনের দিনগুলোতে আরও বলিষ্ঠ রূপে দেখতে পাবেন ইনশাআল্লাহ। অনুসন্ধানের শুরুতেই আমরা গিয়েছিলাম একজন অলির মাজারের সন্ধানে। তিনি আর কেউ নন, তিনি ৭০ দশকের পর একজন আলোচিত শৈল্পিক সন্ত্রাসী, যার কাজ ছিল ব্যাংক ডাকাতি থেকে শুরু করে খুন পর্যন্ত। আবু এমরান নামের এই সন্ত্রাসী এখন ঘোড়াশাল এলাকার মানুষদের কাছে অলির মাজার, যেখানে দেখা যায় তার ব্যবহৃত জিনিসপত্র থেকে শুরু করে তার বিছানা। খুব শৌখিন মনা এই মানুষটি কারো কাছে রবিনহুড, কারো কাছে সন্ত্রাসী, কারো কাছে অলি। খাদেম ও আশকানরা কি জানেন এই আবু ইমরান কে ছিলেন? একজন আলোচিত সন্ত্রাসী অলি বুজুর্গান। আবার আন্ডারওয়ার্ল্ডের সন্ত্রাসীরা কেউ হন রাজনীতির হাতিয়ার, ব্যবসায়ী, কিন্তু এসব অপরাধীদের যারা নিয়ন্ত্রণ করে তারাই থেকে যান আড়ালে, ধরাছোঁয়ার বাইরে, যা এক অদৃশ্য বাস্তবতার জগতে অঘোষিত বচন হয়ে বলে ওঠে, আন্ডারওয়ার্ল্ড কখনো শেষ হবে না, শুধু তার চরিত্র বদলাবে। তো অবশ্যই যদি আমরা সলিউশন চিন্তা করতে চাই তাহলে তো অবশ্যই মানুষকে পরিবর্তন হতে হবে। এটা তো আসলে ল এনফোর্সমেন্ট এজেন্সি, আপনার কতজন অফিসার আছে? আমাদের এখানে 18 কোটি 20 কোটি জনগণ আমরা আছি। তো আমাদের মানে পুলিশের পক্ষে তো প্রত্যেক জনগণকে এভাবে ধরে সার্ভিলেন্সের আন্ডারে তো আসলে রাখা সম্ভব না। তাহলে কিভাবে এই জিনিসগুলো চেঞ্জ হবে? অবশ্যই পলিটিক্যাল পার্টিসগুলোর একটা সদিচ্ছা থাকতে হবে যে না, আমাদের দলের মধ্যে বা আমাদের দল কখনো এই ধরনের নেগেটিভ অ্যাক্টিভিটিস বা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস বা সন্ত্রাসী কার্যক্রম করে যারা, তাদের সাথে আমাদের কোনো ধরনের অ্যালায়েন্স থাকবে না। তাহলে হবে কি, জনগণও তাদেরকে পছন্দ করবে, তাদের উপর ভরসা রাখতে পারবে, ট্রাস্ট, এবং একটা যে পলিটিক্যাল পার্টিস এবং সাধারণ জনগণের মধ্যে যে একটা রিলেশনশিপ সেইটা তৈরি হবে, একটা ইন্টারকানেকশন তৈরি হবে। আমাদের শান্তি আর নিরাপত্তার জন্য এসব অন্ধকার অপরাধ জগতের লাগাম টেনে ধরতেই হবে। নতুন করে কোনো মাফিয়া ডন কিংবা সন্ত্রাসীরা যেন আমাদের স্বাভাবিক জীবনকে বিপন্ন করতে না পারে, সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নিতে হবে সর্বোচ্চ ব্যবস্থা। মনে রাখতে হবে, সামনে নির্বাচন, নির্বাচনের আগে এসব সন্ত্রাসীরা যদি মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে বিপন্ন হতে পারে গণতন্ত্রের উত্তরণ। তাই এদেরকে আইনের আওতায় আনতেই হবে, এরা বেপরোয়া হয়ে ওঠার আগে। প্রেক্ষাপট কেমন লাগলো আমাদের জানাবেন। আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইমেইল প্রেক্ষাপট@yahoo.com, ফেসবুক প্রেক্ষাপট। আপনার সমস্যা, চারপাশের যে কোনো অনিয়ম আমাদের জানাবেন। আগামী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।